আচ্ছা, চলুন ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক। আমরা যখন একটা মেসেজ পাঠাই বা ধরুন অনলাইন একটা ছবি পোস্ট করি, কখনো কি মনে হয়েছে এই ডেটাগুলো আসলে যায় কোথায়? এগুলো তো আর এমনি এমনি হাওয়ায় মিলিয়ে যায় না, তাই না? এই ডেটার আসলে একটা লম্বা যাত্রা আছে। আর সেই যাত্রার শেষে রয়েছে একটা বাস্তব, চোখে দেখা যায় এমন এক গন্তব্য। আর সেই গন্তব্যটা কিন্তু সাংঘাতিক শক্তিখেকো। এই যে আমরা কথায় কথায় বলি ক্লাউড, এই ক্লাউডের কিন্তু একটা সত্যিকারের শরীর আছে। ভাবুন তো, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বিশাল বিশাল গুদামের মতো বিল্ডিং, যেগুলোর ভেতরে লক্ষ লক্ষ সার্ভার দিনরাত কাজ করে চলেছে। এই সার্ভারগুলোই কিন্তু আমাদের পুরো ডিজিটাল জগৎটাকে বাঁচিয়ে রেখেছে। আর এগুলো চালাতে যে কী পরিমাণ রিসোর্স লাগে তা ভাবার মতো। তো চলুন সবার আগে এই ডিজিটাল দুনিয়ার আসল চেহারাটা একটু দেখে নেওয়া যাক। এই যে আমাদের ডেটার এক অদৃশ্য জগৎ, এটা আসলে কিন্তু কংক্রিট, স্টিল আর সিলিকন দিয়ে তৈরি এক বিশাল সাম্রাজ্য। এই যে ছবিটা দেখা যাচ্ছে, দেখে মনে হতে পারে কোনো বিশাল ফ্যাক্টরি কমপ্লেক্স, তাই না? কিন্তু না, এটা মাত্র একটা ডেটা সেন্টার। আর এমন হাজার হাজার সেন্টার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। এগুলো এতটাই বড় যে এদের নিজস্ব পাওয়ার স্টেশন, নিজস্ব কুলিং সিস্টেম লাগে। আক্ষরিক অর্থে এক একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। বেশ, এখন কথা হলো এই বিশাল বিশাল কাঠামোগুলোর পরিবেশের ওপর প্রভাবটা ঠিক কতটা। কারণ এই ডেটা সেন্টারগুলো শুধু দেখতেই বড় নয়, এদের খিদেও কিন্তু সাংঘাতিক। এই চারটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। দেখুন, সারা পৃথিবীর সমস্ত ডেটা সেন্টার মিলে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, তা দক্ষিণ আফ্রিকা বা আর্জেন্টিনার মতো একটা গোটা দেশের মোট বিদ্যুৎ খরচের চেয়েও বেশি। সব মিলিয়ে প্রায় ২০০ থেকে ২৫০ টেরাওয়াট ঘণ্টা। সংখ্যাটা যে কি বিশাল তা কল্পনা করাও কঠিন। আর শুধু মোট খরচই নয়, এদের পাওয়ার ডেন্সিটি বা শক্তির ঘনত্বও কিন্তু অবিশ্বাস্য। মানে একটা সাধারণ অফিস বিল্ডিংয়ের তুলনায় একটা ডেটা সেন্টারের প্রতি বর্গফুটে ১০ থেকে ১০০ গুণ বেশি শক্তি লাগে। কেন? কারণটা সহজ। হাজার হাজার সার্ভার ২৪ ঘন্টা এক নাগাড়ে চলছে আর প্রচুর তাপ তৈরি করছে। এই যে এনার্জি এফিসিয়েন্সি বা শক্তি দক্ষতার কথা বলছি, এটা মাপার জন্য ইন্ডাস্ট্রিতে একটা টার্ম ব্যবহার করা হয়, পাওয়ার ইউজ এফেক্টিভনেস বা সংক্ষেপে পিইউই। এর মান যত একের কাছাকাছি থাকবে, ডেটা সেন্টারটা তত এফিশিয়েন্ট বলে ধরা হয়। কারণ সার্ভার চালাতে যে শক্তি লাগে তার বাইরেও প্রচুর শক্তি খরচ হয়, বিশেষ করে কুলিং সিস্টেমের পেছনে, যাতে সার্ভারগুলো গরমে বন্ধ না হয়ে যায়। আচ্ছা, যদি মনে হয় যে এখনকার পরিস্থিতি যথেষ্ট চিন্তার, তাহলে একটু দাঁড়ান। কারণ এমন একটা নতুন প্রযুক্তি চলে এসেছে যা এই শক্তির চাহিদাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কথাই বলছি। প্রশ্নটা হলো, কি হয় যখন এমন একটা নতুন প্রযুক্তি আসে যার শক্তির খিদে আগের সবকিছুর চেয়ে হাজার গুণ বেশি? আমরা কিন্তু এখন ঠিক সেই রকমই একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি। এই যেমন ধরুন, সম্প্রতি XAI একটা ঘোষণা দিয়েছে। তারা এমন এক নতুন এআই ডেটা সেন্টার বানাচ্ছে যার ক্ষমতা হবে, আচ্ছা, এক কথায় বিশাল। হ্যাঁ, ঠিকই দেখছেন, ৫০০ মেগাওয়াট। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয়, একটা ছোটখাটো শহরের পাওয়ার প্ল্যান্টের সমান শক্তি। আর সেটা শুধু একটা এআই ডেটা সেন্টারের জন্য। বোঝাই যাচ্ছে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। এই একটা ঘটনায় কিন্তু কয়েকটা বড় ট্রেন্ডকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত, এটা বুঝিয়ে দিচ্ছে যে আধুনিক এআই মডেলগুলোকে ট্রেন করতে ঠিক কী পরিমাণ পাওয়ার লাগে। দ্বিতীয়ত, আমেরিকার বড় বড় টেক কোম্পানিগুলো এখন এই বিশাল স্কেলে কাজ করার জন্য আন্তর্জাতিক পার্টনার খুঁজছে। আর তৃতীয়ত, উপসাগরীয় দেশগুলো যে এআই ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় হাব হয়ে উঠতে চাইছে, এটাও পরিষ্কার। তবে ব্যাপারটা এমন নয় যে শুধু সমস্যাই বাড়ছে। আশার কথা হলো, এই সমস্যার সমাধানের চেষ্টাও কিন্তু পুরোদমে চলছে। টেক ইন্ডাস্ট্রি তাদের এই বিশাল কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য নানা রকম নতুন নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। এই দুটো ছবি পাশাপাশি রাখলে মূল বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়। একদিকে ডেটা ইনফ্রাস্ট্রাকচারের বিশাল চাহিদা, আর অন্যদিকে রিনিউয়েবল এনার্জি আর পরিবেশ বান্ধব ডিজাইনের দিকে ঝোঁক। আসল চ্যালেঞ্জটা হলো এই দুটোকে একসাথে মিলিয়ে চলা। আরেকটা বিরাট চ্যালেঞ্জ হল ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য।
ডেটা সেন্টারের সার্ভার আর অন্যান্য যন্ত্রপাতি কিন্তু খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায়। এই বর্জ্য সামলানোর জন্য একটা নিয়ম মেনে চলা হয়, যাকে বলে ওয়েস্ট হায়ারার্কি। এর মূল কথা হলো সবার আগে চেষ্টা করতে হবে যাতে বর্জ্য তৈরিই না হয়, আর যদি হয়ও তাহলে সেটা ফেলে দেওয়াটা হলো একেবারে শেষ উপায়। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট বলছে ইন্ডাস্ট্রি এখন কয়েকটা দারুণ কৌশল নিয়ে কাজ করছে, যেমন কুলিং সিস্টেমকে আরও এফিশিয়েন্ট করা, কারণ ওখানেই প্রায় 40% শক্তি চলে যায়। আবার ডেনমার্কের মতো কিছু জায়গায় ডেটা সেন্টারের বাড়তি গরমকে কাজে লাগিয়ে আশেপাশের বাড়িঘর গরম রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর অবশ্যই ঠান্ডা জায়গায় ডেটা সেন্টার বানালেও তো কুলিংয়ের খরচ স্বাভাবিকভাবেই কমে আসে। এই যে কম্পিউটিং পাওয়ারের এত বাড়বাড়ন্ত, এটা কিন্তু শুধু পরিবেশ নিয়েই প্রশ্ন তুলছে না, এটা আমাদের সমাজের একেবারে গোড়া ধরে নাড়িয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে, আমাদের কাজের ভবিষ্যৎটা তাহলে কি? অনেক ফিউচারিস্ট বা ভবিষ্যৎদ্রষ্টা একটা নতুন ধারণার কথা বলছেন, পোস্ট ওয়ার্ক সোসাইটি, মানে এমন এক ভবিষ্যৎ সমাজ যেখানে টেকনোলজির দাপটে বেশিরভাগ চিরাচরিত চাকরি আর থাকবে না, কারণ সব কাজই অটোমেটিক হয়ে যাবে। মানুষের করার মতন কাজ তখন অনেক কমে যাবে। আর এটা কিন্তু শুধু কোনো সায়েন্স ফিকশনের গল্প নয়। 2018 সালের একটা রিপোর্ট বলছে শুধুমাত্র আমেরিকাতেই প্রায় 47% চাকরি অটোমেশনের ঝুঁকির মধ্যে রয়েছে। তার মানে এটা একটা বাস্তব সম্ভাবনা। তাহলে প্রশ্নটা হলো, এআই যদি সব ডেটা নির্ভর আর একঘেয়ে কাজগুলো নিয়ে নেয়, তাহলে মানুষের জন্য কি বাকি থাকবে? সাধারণত ভাবা হয় মানুষের হাতে থাকবে ইমোশনাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি বা মানুষের সাথে মানুষের যোগাযোগের মতো স্কিলগুলো। কিন্তু এখানেই একটা চমক আছে। কিছু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আধুনিক চ্যাটবটগুলো মাঝে মাঝে মানুষের চেয়েও বেশি সহানুভূতি দেখিয়ে উত্তর দিতে পারে। তার মানে এই যে আমরা মানবিক দক্ষতার কথা বলছি, সেটাও হয়তো পুরোপুরি সুরক্ষিত নয়। শেষ পর্যন্ত আসল প্রশ্নটা কিন্তু প্রযুক্তির ক্ষমতা নিয়ে নয়, বরং আমাদের নিজেদের পরিচয় নিয়ে। এআই যখন আমাদের ভবিষ্যৎটা গড়ে দিচ্ছে, তখন সেই নতুন পৃথিবীতে মানুষ হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কী হবে? আমরা আসলে কি হয়ে উঠতে চাই? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।